গাজায় ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর এখনো চলছে ইসরায়েলের হামলা। গত 24 ঘন্টায় প্রাণ গেছে 78 জনের। এদিকে দক্ষিণ সিরিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 30 জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের কোম শহরে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত 7 জন আহত হয়েছেন। অন্যদিকে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। মঙ্গলবার তাকে সমাহিত করা হবে নিজের বাড়িতে। জানাবো ফ্রান্সের বাস্তিল দিবস উদযাপনের খবরও। বিশ্বের নানা প্রান্তে এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। গাজায় এখনো অবিরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 78 জন। এদের মধ্যে অনেকেই ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন। গাজায় প্রবল জ্বালানি ও খাদ্য সংকটের মধ্যেই যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের রাফা এলাকার একটি ত্রাণ কেন্দ্রে হামলায় সোমবার ভোরে 5 জন নিহত হয়েছেন। গাজার ত্রাণ কেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 838 জনে। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। এদিকে খান ইউনিসে শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে 9 জনের, আহত হয়েছে আরও অনেকেই। আর বুরেস শরণার্থী শিবিরে মৃত্যু হয়েছে 4 জনের। গাজার উত্তরাঞ্চল ও কেন্দ্রস্থলেও হামলা বাড়িয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় ভারী যন্ত্রের সাহায্যে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজ করে ইসরায়েলের বেসামরিক লোকজন মাসে $9,000 পর্যন্ত উপার্জন করছেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় 11 লাখ টাকা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য মার্কারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও নাগরিক স্থাপনা পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এই কাজ করার জন্য বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে তারা। শুধু সেনারা নন, বেসামরিক ব্যক্তিরাও এসব যন্ত্রপাতি চালাচ্ছেন। দ্য মার্কারের প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত একজন ভারী যন্ত্রচালক প্রতিদিন প্রায় 1200 শেকেল বা প্রায় $360 আয় করছেন। যন্ত্রের মালিককে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে ভাড়া দেয় তা থেকেই চালককে এই অর্থ পরিশোধ করা হয়। মন্ত্রণালয় থেকে প্রতিদিন যন্ত্রের মালিককে 5000 শেকেল বা প্রায় $1500 করে দেওয়া হয়। এছাড়া বেসরকারি ঠিকাদাররা চাইলে দর কষাকষির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন হারে অর্থ আদায় করতে পারেন। গাজায় একটি 3তলা ভবন গুঁড়িয়ে দেওয়ার জন্য একজন ঠিকাদার পান 2500 শেকেল। আর যদি ভবনটি উঁচু হয় তাহলে সেই অর্থ 5000 শেকেলে গিয়ে ঠেকে। দ্য মার্কারের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় দ্রুত বাড়িঘর ধ্বংসের কাজ শেষ করতে উৎসাহ দেয়। গাজায় যত দ্রুত ভবন ভেঙে ফেলা যায়, যন্ত্রের মালিকদের আয় তত বেশি হয়। গত কয়েক মাসে ভারী যন্ত্র চালানোর লোক খুঁজতে অনলাইনে চাকরির বিজ্ঞাপনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাধারণত ইসরায়েলি সেনাবাহিনী D9 নামের সাঁজোয়া বুলডোজার ব্যবহার করে থাকে। তবে চাহিদা বেশি হওয়ায় এখন তারা বেসরকারি মালিকানাধীন যন্ত্র গাজায় নিয়ে আসছে। হারেজের প্রকাশিত এক প্রতিবেদনে কয়েকজন ইসরায়েলি সেনার বরাত দিয়ে বলা হয়, বেসরকারি ঠিকাদাররা গাজার যে কোনো জায়গায় ইচ্ছে মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। তাদের নিরাপত্তা দিতে ইসরায়েলি সেনারা তাদের পাশে থাকেন। ইসরায়েলি সেনারা আরও বলেন, প্রায় তারা ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের কাছে চলে যান এবং পরে তাদের হুমকি হিসেবে চিহ্নিত করেন। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দীর্ঘস্থায়ী এক দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে তেল আবিবের একটি আদালতে হাজির হয়েছেন। ইরানের সাথে সামরিক সংঘাতের পর এটি ছিল আদালতে তার প্রথম উপস্থিতি। তবে নেতানিয়াহু ক্রমাগত তার অন্যায় অস্বীকার করে আসছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি পৃথক দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। প্রথম মামলায় তিনি ও তার স্ত্রী সারা রাজনৈতিক সুবিধার বিনিময়ে বিলিয়নিয়ারদের কাছ থেকে $2,60,000-এরও বেশি মূল্যের বিলাসবহুল জিনিসপত্র গ্রহণের অভিযোগে অভিযুক্ত। অন্য দুটি মামলায় নেতানিয়াহু ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে তার পক্ষে আরও অনুকূল সংবাদ প্রচারের জন্য আলোচনা বা সুবিধা আদায়ের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত।
দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পাঠিয়েছে কর্তৃপক্ষ। সুইদা শহরে বেদুইন সুন্নি উপজাতি এবং দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু সদস্যদের মধ্যে সহিংসতায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সংঘাতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এদিকে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মৃতের সংখ্যা ৩৭ বলছে। এছাড়া সুইদার গভর্নর মুস্তাফা আল বাকুর তার নির্বাচনী এলাকার জনগণকে আত্মসংযম অনুশীলন এবং সংস্কারের জাতীয় আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির আধ্যাত্মিক নেতারা। ইরানের কোম শহরের পার্টিসান এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকালে এই ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে কোমের জরুরি সেবা বিষয়ক সংস্থা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, পার্টিসান এলাকার নাসিম পার্টিসান নামের আবাসিক কমপ্লেক্সের একটি ভবনে বিস্ফোরণটি ঘটে। এতে অন্তত ৪টি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে পড়ে। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভবনের বাইরে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচ এবং ধ্বংসস্তূপ। ফার্স নিউজ আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণের প্রকৃত উৎস জানতে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছেন তারা। বিশ্ব রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি একটি বহুল আলোচিত এবং বিতর্কিত ইস্যু। পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বহু বছর ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে। তবে প্রশ্ন হলো, যদি ইরান সত্যি পারমাণবিক অস্ত্র বানাতে চাইতো তাহলে গত ২ দশকে তা তৈরি করেনি কেন? আর যদি তা নাই চায় তাহলে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে কেন? আরও জানাচ্ছেন ঋতু সাহা। সালটা ছিল ২০০৩। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ঐতিহাসিক ফতোয়া জারি করেন। সেখানে স্পষ্টভাবে বলা হয়, পারমাণবিক অস্ত্র তৈরি, মজুদ কিংবা ব্যবহার ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এই ধর্মীয় সিদ্ধান্তটি শুধুই ধর্মীয় নয়, বরং একটি নৈতিক অবস্থানও, যেখানে নিরীহ মানুষের হত্যাকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। এ কথা সত্য যে পরমাণু অস্ত্র বানানোর প্রয়োজনীয় ইউরেনিয়াম ইরানের রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি এক জ্যেষ্ঠ কর্মকর্তাও সম্প্রতি জানিয়েছে, ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা ১৮,০০০ সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। তবে ৬০% মাত্রার সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা ছিল, যা এখনও ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারেন। এরই মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাসচিব জানিয়েছেন, হামলার আগে ইরান তাদের অনেক ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলেছিল। ইরান ১৯৬৮ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এর সদস্য হয়। সেই অনুযায়ী তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রাখে। তবে ইরান পরমাণু বোমা বানানোর জন্য প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না জানা সত্ত্বেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জুন মাসে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান আইইএ এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংস্থাটির সঙ্গে সম্পর্ক স্থগিত করে। তবে বিশ্লেষকরা বলছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ধর্মীয় ফতোয়া জারি করে একে হারাম ঘোষণার পরেও দেশটি ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। তাই একে রাজনৈতিকভাবে চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন তারা। বোমা বানানোর ঘোষণা না দিলেও ইরান এমন একটি অবস্থান গ্রহণ করেছে যাতে প্রয়োজনে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারে। ঋতু সাহা, ৭১। নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি মারা গেছেন। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮২ বছর বয়সী এই নেতা। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাতসিনা রাজ্যে নিজ বাড়িতে সমাহিত করা হবে বুহারিকে, এমন তথ্য জানিয়েছেন রাজ্যের গভর্নর দিক্কো উমারু রাদ্দা। মঙ্গলবার যুক্তরাজ্য থেকে নাইজেরিয়ায় পৌঁছাবে বুহারির মরদেহ। একই দিন দাউরা শহরে নিজের বাড়িতে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছে তার পরিবার। মোহাম্মদু বুহারির মরদেহ নাইজেরিয়ায় নেয়ার জন্য এরই মধ্যে লন্ডনে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কাশিম সেত্তিমা।
ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জ অঞ্চলে 6.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার ভূ পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে ভূমিকম্পটি 98 কিলোমিটার গভীরে ছিল। এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস GFZ জানিয়েছে ভূমিকম্পটির গভীরতা ছিল 10 কিলোমিটার। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ার নিয়মিত ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ভূপ্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এর আগে 2021 সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে 6.2 মাত্রার এক ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারান। পাকিস্তানে চলতি মৌসুমে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় 110 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার গত 26 জুন থেকে 14 জুলাই পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী মৌসুমী বৃষ্টিপাতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছেন। এরপরই বাকিরা মারা গেছেন আকস্মিক বন্যায়। প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, দেশ জুড়ে বৃষ্টিপাত, বন্যা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের দুর্ঘটনায় এখনো পর্যন্ত 111 জনের প্রাণহানি ঘটেছে, যাদের অন্তত 53 জনই শিশু। প্রাকৃতিক এই দুর্যোগে দেশটির সর্বাধিক জনবহুল প্রদেশ পাঞ্জাবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণ গেছে। পাকিস্তানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়ে সতর্কতা জারি করেছে। লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে একটি বেজক্রাফট B200 উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন ফ্লাইটে সদ্য যোগ দেয়া এক নার্স। প্রথম কর্মদিবসেই মৃত্যু হয় তার। নিহতদের মধ্যে আরও আছেন ডাচ পাইলট এবং কো পাইলট, তবে এখনও আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় রবিবার বিকেলে যুক্তরাজ্যের সাউথএন্ড বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে এবং আগুন ধরে যায় ছোট এই উড়োজাহাজটিতে। ঘটনাস্থলেই 4 জন নিহত হন বলে জানায় স্থানীয় পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরটি। ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে দেশটির বিমান দুর্ঘটনা তদন্তকারী কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। ফায়ার চিফ জানান, এই ঘটনায় প্রায় 30 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আগুনে আহত 5 দমকল কর্মী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনের সামনের অংশ আগুন এবং প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে ভবনটিতে প্রবেশ করে বাসিন্দাদের উদ্ধার শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। কিভাবে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্য ন্যাটোর সাথে চুক্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ন্যাটো প্রধান মার্ক রুটের সাথে বৈঠকে একথা বলেন তিনি। এদিকে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। তিনি সোমবার রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধেও খুব কঠোর শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে যাচ্ছেন। যদি 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হয়, রাশিয়ার উপর শুল্কের হার 100% হবে জানিয়েছেন তিনি। রাতের আকাশে ড্রোন প্রদর্শন ও আতশবাজির মধ্য দিয়ে উদযাপন করা হলো ফ্রান্সের বাস্তিল দিবস। আর এই প্রদর্শন দেখতে এ সময় জড়ো হন হাজারো মানুষ। এর আগে সামরিক বাহিনীর সাঁজোয়া যানের বহর আর বিভিন্ন বাহিনীর মনোমুগ্ধকর কুচকাচ দৃষ্টিকারে এবারের ফ্রান্সের বাস্তিল দিবসে উপস্থিত সাধারণ মানুষের। ঐতিহ্য অনুযায়ী ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন খোলা জিপে করে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। 1789 সালের 14 জুলাই ফ্রান্সের কারাগার বাস্তিল দখলের মধ্য দিয়ে শুরু হয় ফরাসি বিপ্লব। এই বিপ্লবের ফলে ফ্রান্সে রাজতন্ত্রের পতন ঘটে, তৈরি হয় নতুন সংবিধান। তখন থেকেই প্রতি বছরের 14 জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। এই দিনটি উদযাপন করা হয় মহা আয়োজনে।
এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো কিছু নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও আসছে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।